আইডিয়াল কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি হামিদা নাজ, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা। আর আমি আজকে তোমাদের যে অধ্যায়টির উপর ক্লাস নেব সেটি হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। তো মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টি হচ্ছে মনোবিজ্ঞান পরিচিতি। প্রিয় শিক্ষার্থীরা, মনোবিজ্ঞানের এই অধ্যায়টি পড়ার পরে বা জানার পরে আমরা কি কি জিনিস জানতে পারবো, বা শিক্ষার্থীরা প্রথমেই আমরা মনোবিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ মনোবিজ্ঞানটা কী সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, মনোবিজ্ঞানের শাখাসমূহ ব্যাখ্যা করতে পারবো এবং জৈব সামাজিক মনোবিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানকে আমরা বর্ণনা করতে পারবো। তাহলে আমাদের আলোচ্য বিষয়গুলো কি হচ্ছে? প্রথমেই হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা, তারপর মনোবিজ্ঞানের শাখাসমূহ, 2 হচ্ছে জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান। এখন আমরা মনোবিজ্ঞানের পরিচিতি সম্পর্কে জানব। দেখা গেছে খ্রিস্টীয় 10ম শতাব্দীর সাহিত্য ও দর্শনে সর্বপ্রথম মনোবিজ্ঞান শব্দটি পাওয়া যায়। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি, এবং এই সাইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ সাইকি ও লোগোস থেকে উৎপত্তি। যেখানে সাইকি শব্দের অর্থ হচ্ছে মন আর লোগোস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান বা প্রজ্ঞা। অর্থাৎ শব্দগত অর্থের ক্ষেত্রে মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। এখন আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটির মাধ্যমে কি দেখা যাচ্ছে? যে কেউ একজন আগুন স্পর্শ করতে চাচ্ছে। 1879 সালে উইলহেম উন নামের একজন ব্যক্তি, যিনি সর্বপ্রথম জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাগার স্থাপন করেন, এবং এই গবেষণাগারের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন এই কথাটি যে সংবেদনই একমাত্র ক্রিয়া যাকে আমরা কি গবেষণাগারে পরীক্ষা করতে পারি। তাহলে সংবেদনী এই শব্দটি মূলত মনোবিজ্ঞানেরই একটি অংশ, আর এজন্য মনোবিজ্ঞানে এই উনকে পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। এখন আমরা জানব মনোবিজ্ঞানের সংজ্ঞা। মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, যেটি সর্বপ্রথম মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে সবচেয়ে আধুনিকতম এবং গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। এই মনোবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞাটিকে পর্যালোচনা করে আমরা মনোবিজ্ঞানের 4টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারি। এক হচ্ছে আচরণ। আচরণটা কি? আচরণ হচ্ছে মানুষ বা প্রাণী যেসব কাজই করে সকল কাজই আচরণের অন্তর্ভুক্ত, যেমন খাওয়া, চলাফেরা। এখানে আমরা একজন ব্যক্তির চলাফেরা দেখছি। 2 নম্বর হচ্ছে মানসিক প্রক্রিয়া। সেটি কী ধরনের? মানুষ বা প্রাণী যে সকল কার্যকলাপ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না, কিন্তু লিপিবদ্ধ করা যায়, পরিমাপ করা যায়, এই সব কিছুই হচ্ছে কি মানসিক প্রক্রিয়া। যেমন ছবিটিতে দেখা যাচ্ছে মানুষের মাথার আশেপাশে অনেক ধরনের চিন্তাধারা ঘুরে বেড়াচ্ছে, তার মানে এই চিন্তা হচ্ছে কি একটি মানসিক প্রক্রিয়ার অংশ। এরপর আসি 3 নম্বরে, মানুষ ও প্রাণী। মনোবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, অর্থাৎ মনোবিজ্ঞান কাদের নিয়ে অনুধান করবে, সেটি হচ্ছে কি মানুষ বা প্রাণীদের নিয়ে। তারপর হচ্ছে মনোবিজ্ঞানের সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কি বিজ্ঞান। আমরা জানি গবেষণালব্ধ বিশেষ জ্ঞানই হলো বিজ্ঞান। এখানে রয়েছে তথ্য এবং তথ্যের বিপুল সমাহার, আর এই সকল কিছুর ভিত্তি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। আর মনোবিজ্ঞানের আচরণ বা মানসিক প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করতে গেলে অবশ্যই সেটিকে বিজ্ঞানের আলোকে তথ্য সংগ্রহ করে তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। এখন আমরা আসি মনোবিজ্ঞানের বিষয়বস্তুতে। মনোবিজ্ঞানের প্রথম বিষয়বস্তুটি হচ্ছে আচরণ। আমরা একটু আগেই জেনেছি যে মানুষ বা প্রাণী যা কিছু করে সবই আচরণ। তো এখন আমরা এর বিভিন্ন ধরন সম্পর্কে দেখব। আচরণ কয়েক ধরনের হতে পারে: সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ। এখন সামগ্রিক আচরণ, যখন কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ একটা আচরণকে বিশ্লেষণ করা হয় কোনো ব্যক্তির, তাকে বলা হয় সামগ্রিক আচরণ। এই যেমন আমি তোমাদেরকে যখন ক্লাসে বক্তব্য দিয়ে
পড়াবো তখন আমি হাত পা নাড়বো, চোখের পলক ফেলবো বা বোর্ডে লিখবো, সব কিছুই হচ্ছে কি লেকচার বা পাঠের অংশ। তখন এটাকে বলা হচ্ছে সামগ্রিক আচরণ। আর খণ্ডিত আচরণ কি? এই যে হাত পা নাড়া, কোনো কিছু বোঝানোর জন্য চোখের পলক ফেলা, এগুলো সবই হচ্ছে কি যখন আমি আলাদা আলাদা করে ব্যাখ্যা করব সেগুলোকে বলা হচ্ছে খণ্ডিত আচরণ। এরপর আমরা আসি ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ। প্রাণী যেসব আচরণগুলো সচেতনভাবে করে সেটাকে বলা হয় ঐচ্ছিক, আর যেটা সচেতনভাবে বা ইচ্ছা অনুযায়ী করছে না সেটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক আচরণ। তো ঐচ্ছিক আচরণগুলো কী ধরনের হতে পারে? হাঁটা, কথা বলা। আর অনৈচ্ছিক আচরণ কোনগুলো হতে পারে? শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ডের ক্রিয়া। এরপর সব বাহ্যিক আচরণ এবং অভ্যন্তরীণ আচরণ। প্রাণীর যেসব আচরণ আমরা বাইরে থেকে দেখতে পাই সেগুলোকে বলা হয় বাহ্যিক আচরণ, যেমন কথা বলা, খাদ্য গ্রহণ, পড়াশোনা করা, এগুলো সবই হচ্ছে কি আমরা বাইরে থেকে দেখতে পাই। আর যেসব আচরণকে আমরা বাইরে থেকে দেখতে পাই না, পর্যবেক্ষণ করতে পারি না, সেগুলোকে বলা হয় অভ্যন্তরীণ আচরণ, যেমন চিন্তা, স্বপ্ন, এই ধরনের আচরণগুলোকে বলা হয় অভ্যন্তরীণ আচরণ। এখন আমরা আসি মনোবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুতে, সেটা হচ্ছে মানসিক প্রক্রিয়া। মানুষ বা প্রাণীর জীবনে যা কিছু সংঘটিত হয় সব কিছুই হচ্ছে কি বলেছিলাম আমরা, যে বাইরে থেকে সরাসরি পর্যবেক্ষণ বা লিপিবদ্ধ বা পরিমাপ করা যায় না, কিন্তু তার অস্তিত্ব বোঝা যায়। তাকে বলা হচ্ছে কি মানসিক প্রক্রিয়া। যেমন অনেকে হাসে, অনেকে কাঁদে, দুঃখ পেলে কাঁদে, আবার মজার কিছু হলে হাসে। তাহলে এই হাসি, কান্না, আবেগ, এই আবেগগুলো হচ্ছে কি মানসিক প্রক্রিয়ারই একটা অংশ। এখন আসবো আমরা কি সম্পর্কে জানবো? মনোবিজ্ঞানের শাখা। মনোবিজ্ঞানের প্রথম শাখা হচ্ছে কাউন্সেলিং বা উপদেশনা মনোবিজ্ঞান। আচ্ছা, কাউন্সেলিং হলো একটি সম্পর্কমূলক প্রক্রিয়া যেখানে মানুষের একজন ব্যক্তির সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারে এবং মনোবিজ্ঞানী যেন তাকে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সমাধানের একটি প্রক্রিয়া সম্পর্কে তাকে ধারণা দেয়। সেটি হচ্ছে কি কাউন্সেলিং মনোবিজ্ঞান বা উপদেশনা মনোবিজ্ঞান। এক্ষেত্রে মনোবিজ্ঞানী একজন ব্যক্তির মানসিক অশান্তি, তারপর হচ্ছে তার পারিবারিক সমস্যা অথবা তার ব্যক্তি জীবনের সমস্যা অথবা তার বৃত্তি নির্বাচন অথবা কোনো তার জবের ক্ষেত্রে যে ধরনের সমস্যা সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করবে এবং সেই বিষয়গুলো সম্পর্কে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবে। আর কাউন্সেলিং মনোবিজ্ঞানের ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো হচ্ছে কাউন্সেলিং মনোবিজ্ঞান মূলত আচরণ পরিবর্তনে সহায়তা করে, একজন ব্যক্তির আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, একজন ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে এবং অন্য একজন মানুষের সাথে তার সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করে, আর ব্যক্তির নিজস্ব যে ক্ষমতা সেই ক্ষমতাগুলোকে উন্নত করার চেষ্টা করে। এরপরে আমরা আসি শিল্প মনোবিজ্ঞান। শিল্প মনোবিজ্ঞান কি? শিল্প মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা, যে শাখায় মূলত শিল্প কারখানা বা ব্যবসা ক্ষেত্রে কী ধরনের সমস্যা সংগঠিত হয় এবং সেই সমস্যাগুলোকে কী করে সমাধান করা যায় মানুষের আচরণের ভিত্তিতে, সেই বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাকেই বলা হচ্ছে কি শিল্প মনোবিজ্ঞান। অর্থাৎ যে মনোবিজ্ঞানে আমরা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা পাবো মানুষের আচরণের শিল্পক্ষেত্রে এবং কারখানা বা ব্যবসার ক্ষেত্রে, সেটিকে বলা হচ্ছে শিল্প মনোবিজ্ঞান। এই শিল্প মনোবিজ্ঞানের সর্বপ্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে শিল্প কারখানায় তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা এবং সেই উৎপাদন শুধুমাত্র পরিমাণগত দিক থেকে না, গুণগত দিক থেকেও হতে হবে। এই ক্ষেত্রে তারা কর্মচারীদের বা কর্মকর্তাদের দক্ষতা, মনোবল, কর্মসন্তুষ্টি, এগুলো সকল কিছু সম্পর্কে কাজ করে থাকে একজন শিল্প মনোবিজ্ঞানী এবং তারা পাশাপাশি তারা চেষ্টা করে এই কর্মদক্ষতা, মনোবল বৃদ্ধি আর কর্মসন্তুষ্টি একজন
কর্মচারীর মধ্যে যেন বা ওই প্রতিষ্ঠানের সকল কর্মচারীর মধ্যে যেন বিদ্যমান থাকে। এক্ষেত্রে অনেক সময় তারা সুষ্ঠু প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে অথবা বিভিন্ন ধরনের কলাকৌশল সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে থাকে। শিল্প মনোবিজ্ঞানের বিভিন্ন ধরনের পরিধি রয়েছে। এক্ষেত্রে প্রথম পরিধি হচ্ছে কর্ম বিশ্লেষণ, অর্থাৎ কাজকে বিশ্লেষণ করতে হবে, কর্মচারী নির্বাচন করা, শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা, তারপর হচ্ছে কর্মদক্ষতা ও ক্লান্তি কর্মচারীদের কীরকম হয়ে থাকে সেটা সম্পর্কে যাচাই করা, অথবা শিল্প প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটছে কি না সেটা সম্পর্কে জানা। তারপর শিল্পে মানবিক সম্পর্কটা কীরকম, অর্থাৎ হচ্ছে কর্মকর্তাদের সাথে তাদের সম্পর্ক কীরকম, বা একজন কর্মকর্তার সাথে আরেকজন কর্মকর্তার কী ধরনের সম্পর্ক বিদ্যমান, সেটিও শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য অংশ। এখন আমরা আসি আরেকটি মনোবিজ্ঞানের শাখা, চিকিৎসা মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞান হচ্ছে সেই মনোবিজ্ঞান আর যেটিকে মনোবিজ্ঞানের প্রায়োগিক শাখা বলা হয়ে থাকে। এই শাখায় মূলত যারা মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়, পরামর্শ দান করা হয়, তাদের রোগের কারণ, তাদের রোগের উৎস এবং প্রতিরোধ সম্পর্কেও তাদেরকে আলোচনা করে জানানো হয়। এই ক্ষেত্রে অনেক সময় তাদের চিন্তন, প্রত্যক্ষণ, ক্ষুধা, তৃষ্ণা সকল ধরনের মস্তিষ্কের ক্রিয়া দিয়েও ব্যাখ্যা করে তাদেরকে তাদের সমস্যা সম্পর্কে অবগত করা হয়। এরপর আসি শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে প্রাণীর, বিশেষ করে মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের বিজ্ঞান, অর্থাৎ এটা একটা প্রায়োগিক শাখা যেখানে শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং সেগুলো সমাধানের জন্য মনোবিজ্ঞানের মূলনীতিগুলোকে প্রয়োগ করে সে সম্পর্কে আলোচনা করা হয়। তো শিক্ষা মনোবিজ্ঞানের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথম দিকটি হচ্ছে এটি একটি ফলিত শাখা। এই হচ্ছে শিক্ষামূলক আচরণ অধ্যয়ন করা হয়। আর এক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক আচরণ, জীবনধারার বিকাশ, তাদের মেধার সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষা, তারপর শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি কীরকম, তাদের আচরণের শিক্ষার প্রভাব কীরকম, এগুলো নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান মূলত কাজ করে থাকে। এরপরে আসি সমাজ মনোবিজ্ঞান। মূলত সমাজ মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে সামাজিক উদ্দীপকের কারণে ব্যক্তির আচরণসমূহের বিজ্ঞানসম্মত পর্যালোচনা করা হয়। অর্থাৎ মনোবিজ্ঞানে শুধুমাত্র একজন ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করি, কিন্তু সমাজ মনোবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের দল সম্পর্কে জানব। অর্থাৎ আমরা সমাজ কাকে বলছি, সমাজ হচ্ছে সেই যেখানে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে। তাহলে সমাজ মনোবিজ্ঞানের অংশ হবে কি, দলবদ্ধ আচরণ বা দলবদ্ধ মানসিক প্রক্রিয়াগুলো কীরকম হবে সেটাই হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের অংশ। এক্ষেত্রে সমাজ মনোবিজ্ঞানের পরিধি হচ্ছে কৃষ্টি ও ব্যক্তিত্ব, অর্থাৎ ওই সমাজের কৃষ্টি কীরকম, মানুষের দলের ব্যক্তিত্ব, দলের প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্ব কীরকম সেটা নিয়ে আলোচনা করছে। তারপর হচ্ছে মনোভাব, অর্থাৎ ওই দলের মনোভাব কীরকম সেটা নিয়েও আলোচনা করছে। দলীয় আচরণ কীরকম হচ্ছে, নেতৃত্ব। সমাজ মনোবিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নেতৃত্ব। এখানে নেতা আর অনুগামী তাদের মধ্যে সম্পর্ক কীরকম, আর নেতা তাদের অনুগামীর প্রত্যাশা পূরণে সচেষ্ট কিনা এবং কতখানি প্রচেষ্টা করে সেটা সম্পর্কেও এই সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। আর এছাড়াও সমাজ মনোবিজ্ঞানে বিভিন্ন ধরনের গবেষণা পদ্ধতি রয়েছে, প্রশ্নমালা পদ্ধতি, জরিপ পদ্ধতি, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারব। এবার আমরা আসি জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান। কোনো বিজ্ঞানের আওতাভুক্ত কিনা সেটি মূলত 4টা বিষয়ের উপর নির্ভর করে। তো যেহেতু আমরা জানি বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, অর্থাৎ সুশৃঙ্খল আর সুসংবদ্ধভাবে গবেষণালব্ধ বিশেষ জ্ঞানকে বলা হচ্ছে বিজ্ঞান। তাহলে জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানকে আলোচনা করতে গেলে 4টা যে বিষয়, তার প্রথম বিষয়টি হচ্ছে অবশ্যই বিষয়বস্তু। প্রত্যেকটা বিজ্ঞানেরই একটা নির্দিষ্ট বিষয় থাকবে। যেমন পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে কোনো ধরনের পদার্থ,
রসায়নের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে কোনো ধরনের কেমিক্যাল হতে পারে। উদ্ভিদ বিজ্ঞানের বিষয় হচ্ছে উদ্ভিদ, আর প্রাণীবিজ্ঞান প্রাণী। সেক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বা বিষয়বস্তুটি হচ্ছে মানুষের বা প্রাণীর আচরণ। এরপরে আমরা আসি আরেকটি বিষয়বস্তুর উপর, সেটি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান তখনই সমাদৃত হবে যখন তার কিছু নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি থাকবে। অর্থাৎ গবেষণা পরীক্ষা নিরীক্ষা যদি বৈজ্ঞানিক নিয়ম বা বৈজ্ঞানিক পদ্ধতির আলোকে হয় পরিচালিত, তাকে বিজ্ঞান বলা যাবে। আমরা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক পদ্ধতির কিছু নিয়ম নীতি মেনে চলে। সেই নিয়ম নীতিগুলোর প্রথমটি হচ্ছে কার্যকরী সংজ্ঞা। অর্থাৎ কি, যে কোনো গবেষণার ক্ষেত্রে ওই বিষয়টিকে, নির্দিষ্ট একটা বিষয়টিকে করতে হবে, স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে, সেটাই হচ্ছে কার্যকরী সংজ্ঞা। এরপর হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা। প্রথম যখন মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করা হতো তখন তাকে মন বলা হতো, মনের বিজ্ঞান। কিন্তু মন এটা একটা ব্যক্তিবাচক বিশেষণ, যেটাকে কি করা হচ্ছে, বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। যার কারণে পরবর্তীতে মনকে বাদ দিয়ে কি করা হয়, মনোবিজ্ঞানকে বিজ্ঞানের অন্তর্ভুক্ত করার জন্য আচরণ এবং মানসিক প্রক্রিয়ার দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। এরপরে আসি নিয়ন্ত্রণ। মনোবিজ্ঞানী যে কোনো আচরণকে গবেষণাগারে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করতে পারে। এরপর আসি পুনরাবৃত্তি। যে কোনো ধরনের আচরণকে মনোবিজ্ঞানীগণ বারবার পর্যবেক্ষণ করেন, আর বারবার পর্যবেক্ষণ করার কারণে গবেষণাটা দেখা যাচ্ছে সহজ হয়, তখন সেটাকেই বলা হচ্ছে কি, পুনরাবৃত্তি। এর ফলে যে কোনো ধরনের গবেষণার সম্পর্কে সুনির্দিষ্ট একটা সিদ্ধান্তে আসতে সহজ হয়। এরপর আসি সাধারণীকরণ। একটা প্রতিনিধিত্বমূলক নমুনার উপর গবেষণা করে সমগ্র জনসমষ্টি সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়াকে বা সাধারণীকরণ বলা হয়। অর্থাৎ অনেক বড় একটা জনগোষ্ঠী থেকে কিছু সংখ্যক নমুনা নিয়ে আমি কি করব, সেই জনসমষ্টির সম্পর্কে একটা ব্যাখ্যা দাঁড় করাবো, একটা সিদ্ধান্তে আসবো, সেটাকে বলা হচ্ছে কি, সাধারণীকরণ। এরপর আসি যথার্থতা প্রমাণ। মনোবিজ্ঞানী যখন গবেষণার ফলাফল প্রকাশ করে তখন দেখা যাচ্ছে যে পৃথিবীর অন্যান্য জায়গার অন্যান্য মনোবিজ্ঞানীরাও ওই পরীক্ষাটাই করতে পারে, এবং সকলের পরীক্ষাটা যদি বা গবেষণাটি যদি ওই প্রথম গবেষণাটির সাথে বা ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তখন তাকে বলা হচ্ছে কি, যথার্থতা। এরপর আসি বিজ্ঞানের আওতাভুক্ত কিনা সেটার 3 নম্বর বিষয়ের উপর, সেটি হচ্ছে কি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আমরা অনেক সময় মনে করি সব কিছু জানা হয়ে গেছে, আর কিছু জানার প্রয়োজন নেই। এটি আসলে একটি অবৈজ্ঞানিক কথা। মূলত সব কিছুরই নতুনত্ব আছে। নতুন নতুন বিষয় সম্পর্কে জানা এবং নতুন বিষয়গুলোকে তুলে ধরাই হচ্ছে বিজ্ঞানের অংশ। তাহলে মানুষ যে ধরনের আচরণ করে সেটি হচ্ছে কি, সবসময় সেটার নতুনত্ব থাকে, বা এক এক ব্যক্তিত্ব আলাদা হওয়ার কারণে তাদের আচরণের ভিন্নতাও দেখা যায়, যার কারণে সেটাকে বলা হচ্ছে কি, নতুন আবিষ্কৃত তথ্যাবলী, এবং সেটা হচ্ছে কি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এরপর আসি প্রয়োগশীলতা। মনোবিজ্ঞানের অনেক সূত্র আবিষ্কৃত হয়েছে, অনেক তত্ত্ব, মূলনীতি, অনেক কিছু রয়েছে, যেগুলো আমরা প্রয়োগ করে আমাদের সমস্যাগ্রস্ত ব্যক্তি, তারপরে শিল্প প্রতিষ্ঠানের সমস্যাগ্রস্ত কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগ্রস্ত কর্মচারী, শিক্ষার্থী, তাদের সকলের আচরণ বা মানসিক প্রক্রিয়াকে ব্যাখ্যা করার চেষ্টা করি। এবং এগুলো সব কিছুর মূল লক্ষ্য হচ্ছে একটি, যে তাদের জীবন মান যেন উন্নয়ন হয়, তার পাশাপাশি তারা শিল্প প্রতিষ্ঠানে যেখানে থাকছে সেখানেও যেন উৎপাদন বৃদ্ধি পায়, আর যারা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তারা যেন তাদের শিক্ষা এবং ওই প্রতিষ্ঠানের নিয়মিত
তাদের কার্যকলাপগুলো চালিয়ে যেতে পারে, সেক্ষেত্রে সাহায্য করা। সুতরাং বিষয়বস্তু, গবেষণা পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং প্রয়োগশীলতা সব কিছুই মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করতে সাহায্য করে। আজকের মতো এখানেই আমার পাঠদান শেষ হচ্ছে। তবে শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমার পরিচয় পর্বের স্লাইডটিতে আমার মেইল আইডি দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে প্রশ্ন করতে পারো, আমি সেখানে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে। আজকের মতো এখানেই বিদায়। আশা করি তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।